হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ওয়েলকাম ইউ অল। আমি শুভেন্দু অধিকারী তোমাদের সাথে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি পলিটি ক্লাস নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো আমরা আমাদের চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু কনসেপ্টের ক্লাস দিচ্ছিলাম। কনসেপ্টের ক্লাস আমরা কনসেপ্টের সাথে সাথে আমরা তোমাদেরকে বলেইছিলাম যে কনসেপ্ট শেষ হয়ে গেলে কিন্তু আমরা কি করবো, আমরা কিন্তু এমসিকিউ সেশন দেবো আর কি প্রত্যেকটা কনসেপ্টের উপর। ঠিক তেমনি পলিটির কিন্তু শুরু হয়ে গেছে, পলিটি সহ অন্যান্য সমস্ত সাবজেক্টেরই কিন্তু এমসিকিউ সেশন শুরু হয়ে গেছে। সেই জন্য তোমাদেরকে বলবো যারা এমসিকিউ সেশনগুলি দেখার আগে যদি তোমরা কনসেপ্টের ক্লাসগুলি দেখে নাও তাহলে খুবই ভালো হবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং যারা প্রথম দেখছো, এমন নয় যে তোমরা কিছুই বুঝতে পারো, তা কিন্তু নয়, কারণ আমরা যে ক্লাসগুলি করাই সেই ক্লাসগুলি কিন্তু অত্যন্ত ইনফরমেটিভ থাকে। ঠিক আছে, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আমরা খুব সুন্দরভাবে আলোচনা করে দিই, তোমাদের কোথাও অসুবিধা হবে না। যদিও তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যায় তখন তোমরা কিন্তু সেই কনসেপ্টের ক্লাসগুলি তোমরা কিন্তু দেখে নেবে, সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। চলো আজকে কি করব, আজকে আমরা পলিটি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে প্রস্তাবনা নিয়ে। কিন্তু আমরা প্রস্তাবনার উপরে এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কনসেপ্ট যেরকম আমরা ছোট ছোট কনসেপ্ট তোমাদের ভাগ করে পড়িয়েছিলাম, তেমন কিন্তু এমসিকিউ গুলো কিন্তু আমরা আলাদা আলাদা করে সেই কনসেপ্টগুলোর উপরে পড়িয়ে দিচ্ছি। তারপরে কিন্তু একটা মিক্সড আকারে খুব মেগা আর কি মক টেস্ট আমাদের নেওয়া হবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করব আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রিএমবল বা প্রস্তাবনা নিয়ে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংক্রান্ত যাবতীয় এমসিকিউ নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনটি কি রয়েছে দেখো। প্রথম কোশ্চেন রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী। ভারতীয় সংবিধানে আমরা জানি ভারতীয় সংবিধানের একটা প্রস্তাবনা বা মুখবন্ধ রয়েছে, তাই তো? সেই প্রস্তাবনা অনুযায়ী ভারত হলো, অর্থাৎ ভারত রাষ্ট্র কেমন ধরনের রাষ্ট্র সেটা আমাদের প্রস্তাবনাতে কিন্তু বলা রয়েছে। এইবার সেটা কেমন ভাবে বলা আছে সেটা কিন্তু আমরা দেখবো। অপশনগুলি কি কি আছে দেখে নেবো। দেখো, অপশন এ রয়েছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। অপশন বি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও প্রজাতান্ত্রিক। অপশন সি ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক সার্বভৌম। আর কি প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ। দেখো এই যে প্রত্যেকটা অপশন কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে, আমাদের দেখতে হবে একদম কোনটা একদম সুন্দরভাবে আছে। তার কারণ কি, তিনটি শব্দ কিন্তু এই যে পাঁচটি শব্দ রয়েছে, এই শব্দগুলির মধ্যে কিন্তু তিনটি শব্দ পরে কিন্তু আমাদের তিনটি শব্দ না, আমাদের প্রস্তাবনা কিন্তু একবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। সে বিষয়ে কোশ্চেন আছে, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। তবে এই যে প্রস্তাবনার যে প্রথম যে পাঁচটি শব্দ কিন্তু দেখো, যে পাঁচটি শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো সেগুলি কি কি, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র। তাহলে এখানে আমরা পাচ্ছি পাঁচটি শব্দ। এখানে কিন্তু আমাদের দেখো পাঁচটি শব্দ আছে, কিন্তু কি এগুলো ওলট পালট করে রয়েছে। ঠিক আছে, সেটা অনেক সময় পরীক্ষায় কিন্তু একদম ঠিক সুন্দরভাবে সাজিয়ে তোমাদের উত্তরটা চাই, ঠিক যেমন এই কোশ্চেনটিতে তোমাদের জানতে চেয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তরটি কিন্তু বলতে হবে কিন্তু অপশন এ। ঠিক আছে, অপশন এ আর ডি কিন্তু সমস্ত ওয়ার্ডই কিন্তু একই আছে, কিন্তু আমাদের কিন্তু কি বলতে হবে, প্রথম অপশন এটাই বলতে হবে। ঠিক যেমন আর কি যেমন ভাবে প্রস্তাবনাতে সাজানো আছে ঠিক তেমন ভাবে কিন্তু আমরা বলবো। ক্লিয়ার? চলো তাহলে শুরু করব। তাহলে আমরা পেলাম কি সঠিক উত্তরটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। চলো নেক্সট দেখবো কি কোশ্চেন আছে। সংবিধান কার্যকারী হওয়ার সময় নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? হওয়ার সময় প্রস্তাবনা, এটা একটু প্রস্তাবনায় নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না সেটা আমরা দেখব। অপশনগুলি কি আছে দেখে নেব। স্বাধীনতা, সাম্য, আবার একটি দুটো একই অপশন হয়ে গেছে আর কি, ন্যায় বিচার। সঠিক উত্তরটি কিন্তু হবে ন্যায় বিচার। ন্যায় বিচার শব্দটি কিন্তু যখন প্রস্তাবনা, অর্থাৎ যখন আর কি আমাদের ভারতীয় সংবিধানের যে আর কি প্রস্তাবনা গৃহীত হয়েছিল সেই তখন কিন্তু অন দ্যাট টাইম কিন্তু প্রস্তাবনাতে ন্যায় বিচার নামক শব্দটি কিন্তু ছিল না। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তিনটি শব্দ ছিল না, সেই তিনটি শব্দ কি, ধর্মনিরপেক্ষ, ন্যায় বিচার এবং অখণ্ডতা, এই শব্দ তিনটি কিন্তু ছিল না। ঠিক আছে, এগুলো নিয়ে আরো বিস্তারে আলোচনা করছি আমরা পরবর্তী কোশ্চেনগুলিতে। চলো নেক্সট দেখো, নিম্নলিখিত কোন আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় পরিবর্তন আনা হয়? হয়তো তোমাদের এখানে কোশ্চেনটা থাকতে পারে কোন সংশোধনী আইন হতে পারে বা কোন আইন। ঠিক আছে, সেগুলি তো একটা আইন। ঠিক আছে, কোশ্চেন বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে তোমাদেরকে দিতে পারে। চলো অপশনগুলি দেখে নেবো কি কি। 38তম সংবিধান সংশোধনী আইন 1975, 40তম সংশোধনী আইন 1976, আর কি 42তম সংবিধান সংশোধনী আইন 1976,
আর কি 44তম সংবিধান সংশোধন আইন 1978। এই চারটি অপশন রয়েছে। দেখো দুটি একটা বি এবং সি, এই অপশন দুটি কিন্তু সাল দুটি কিন্তু এক, কিন্তু কি সংবিধান সংশোধনী দুটো কিন্তু আলাদা আছে, একটা 40 একটা কিন্তু 42 রয়েছে। এই দুটো জায়গায় কিন্তু আমাদের গুলিয়ে ফেললে হবে না। তার কারণ কি, এই যে তিনটি শব্দ যেটা আমরা আগের কোশ্চেনে আলোচনা করলাম, সেই শব্দ তিনটি কিন্তু 42তম সংবিধান সংশোধন 1976 এর মাধ্যমে কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয়। তাহলে আমাদের কিন্তু এখানে উত্তরটা কিন্তু করতে হবে অপশন বি, কিন্তু আমাদেরকে কিন্তু মার্ক করতে হবে। ঠিক আছে, ভুল করলে এবার যদি তোমার কোনো কারণে এই পোরশনটা থাকলো না, অর্থাৎ এই যে কততম সংবিধান সংশোধনী বিষয়টা অপশনে থাকলো না, তাহলে কিন্তু তোমাদের তখন কিন্তু 1976 দুটিও নিশ্চয়ই থাকবে না, সেখানে অন্য কোনো অপশন থাকবে আশা করা যায়। ঠিক আছে, আর যদি বা হয়তো জিজ্ঞাসা করা হলো কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে যে এই তিনটি শব্দ, কোন তিনটি শব্দ, ধর্মনিরপেক্ষ, ন্যায় বিচার এবং অখণ্ডতা, এই শব্দ তিনটি যুক্ত করা হয়, তাহলে কিন্তু আমাদের বলে দেবো আমরা সোজা 42তম সংবিধান সংশোধনী। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেব, যে কত সালে জওহরলাল নেহেরু উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব পেশ করেন, কত সালে সেটা আমরা দেখব। দেখো অপশনগুলি দেখো, অপশন এ রয়েছে 1947 সাল, অপশন বি 1949 সাল, অপশন সি 1946 আর অপশন ডি 1950 সাল। এর ভিতরে সঠিক উত্তরটি কিন্তু আমরা নেব অপশন সি বা 1946 সাল। অপশন সি বা 1946 সালে জওহরলাল নেহেরুর উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব বা দি অবজেক্টিভ রেজলিউশন কিন্তু পেশ করে, যেটা কিন্তু পরবর্তীতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার আকার নেয়। বোঝা গেল? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ 1946 সালে জওহরলাল নেহেরু। কোশ্চেন আমরা এইভাবে দিতে পারে, কোন ব্যক্তি উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব পেশ করে, জওহরলাল নেহেরু। বা এটাও কোশ্চেন দিতে পারে যে হচ্ছে তোমাদের প্রস্তাবনার জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব কোন ব্যক্তি পেশ করে থাকে, তাহলে কিন্তু বলতে হবে আমাদের জওহরলাল নেহেরু। চলো তারপরে কি আছে দেখো, নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে ধর্মনিরপেক্ষ শব্দটির সঙ্গে কোনটি যুক্তিযুক্ত? ধর্মনিরপেক্ষ শব্দটি কোথায় আছে? প্রস্তাবনায় আছে, আমরা জানি। ঠিক আছে, এইবারটা প্রস্তাবনায় যখন আছে তখন আমরা এইবারটা আমাদের দেখতে হবে অপশনগুলি কি কি আছে। দেখো বলছে ভারতে অনেক ধর্ম রয়েছে, আর কি অপশন দেখো, ভারতীয়দের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, প্রত্যেক ভারতীয় তাদের ইচ্ছা মতো ধর্ম স্বীকার করেন, আর কি অপশনটি ভারতের কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই। এই যে চারটি অপশন, তোমাদের এই চারটি অপশন খুব ভালো করে, এই যে আমাদের প্রস্তাবনা পড়ার আগে কিন্তু আমাদের প্রস্তাব মানে এই যে এমসিকিউ পড়ার আগে আমাদের কিন্তু কনসেপ্ট জানতে হবে। তার কারণ যদি আমরা কনসেপ্ট না জানি শুধু এমসিকিউ পড়তে যাই, তাহলে কিন্তু কি হবে, তোমরা যখন পরীক্ষার হলে এই অপশনগুলি দেখবে সবগুলোই কিন্তু এই ধর্মনিরপেক্ষ শব্দের সঙ্গে যুক্তিযুক্ত তোমাদের মনে হবে। তার কারণ কি, তোমাদের জানতে হবে যে কোন বিষয়টা যে প্রস্তাবনার বিষয় আর কোনটা মৌলিক অধিকারের বিষয়। এই যে উপরের এই তিনটি দেখছো এ বি সি, এই অপশন তিনটি কিন্তু আমরা পাচ্ছি মৌলিক অধিকারের বিষয়ে। ঠিক আছে, সেটা মৌলিক অধিকারের সাথে যুক্তিযুক্ত হবে কিছু অংশে বা অনেকটা অংশে, কিন্তু অপশন বি কিন্তু হবে ভারতে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই। এটাই কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে যে ধর্মনিরপেক্ষ শব্দটি রয়েছে সেই শব্দটির সঙ্গে যুক্তিযুক্ত, অর্থাৎ এই যে ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থই হলো যে ভারতের রাষ্ট্রের কোনো স্বীকৃত ধর্ম নেই। বোঝা গেছে? চলো নেক্সট দেখবো আমরা কি কোশ্চেন আছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় আইনি মর্যাদা কি রূপ? প্রস্তাবনাটা আর কি, প্রস্তাবনার আইনি মর্যাদা কতটা বা কি রূপ সেটা নিয়ে আমরা কিন্তু দেখবো। অপশনগুলি কি কি আছে এবং আলোচনা করব। অপশন এ, এটি আইন দ্বারা বলবৎযোগ্য। অপশন বি, মৌলিক অধিকারের সমান, অর্থাৎ মৌলিক অধিকারের যে আইনি মর্যাদা সেটাই আর কি বলা হচ্ছে। আর কি এটি আইন দ্বারা বলবৎযোগ্য নয়, আর কি উপরের কোনটি নয়। সঠিক উত্তরটি কি হবে? দেখো এটা কি, এটি আইন দ্বারা বলবৎযোগ্য, অর্থাৎ কি এটা কিন্তু সঠিক উত্তর নয়। আর এই যে মৌলিক অধিকারের সমান, মৌলিক অধিকার কি আমরা জানি, মৌলিক অধিকার কিন্তু আইন দ্বারা বলবৎযোগ্য, এটা আমরা প্রত্যেকেই জানি, তাই তো? তাহলে এই দুটি অপশন কিন্তু একই হচ্ছে হিসেবে গেলে, কিন্তু আমাদের সঠিক উত্তর কিন্তু হবে অপশন সি, আইন দ্বারা বলবৎযোগ্য নয়। কারণ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কিন্তু আইন দ্বারা বলবৎযোগ্য নয়। চলো নেক্সট দেখো, বলছে প্রস্তাবনায় উল্লিখিত গণতান্ত্রিক শব্দটির অর্থ কি?
প্রস্তাবনায় উল্লিখিত এই যে গণতান্ত্রিক যে শব্দটি, এই শব্দটির আক্ষরিক অর্থ কি সেটা আমাদের জানতে হবে। তোমরা যদি না জানো তাহলে কিন্তু তোমরা আমাদের যে প্রিএমবেলের কনসেপ্ট ক্লাস আছে সেই ক্লাসে কিন্তু সমস্ত বিষয় খুব সুন্দর ভেঙে ভেঙে বোঝানো যায়, প্রত্যেকটা শব্দের অর্থ তোমরা দেখে নিতে পারো চাইলে। তারপর চলো বাহ্যিক এবং কি, তাহলে দেখো অপশন এ দেওয়া হচ্ছে কি বাহ্যিক এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে নিয়ন্ত্রণ মুক্ত, আর কি রাষ্ট্রপ্রধানের পদ বংশানুক্রমে, আর কি দেখো রাষ্ট্রপ্রধানরা নির্বাচিত হবে, আর কি উপরে কোনটি নয়। তাহলে এই যে গণতান্ত্রিক শব্দটা, এই গণতান্ত্রিক শব্দটার আক্ষরিক অর্থ কিন্তু হচ্ছে যে রাষ্ট্রপ্রধানেরা নির্বাচিত হবে, যে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, যেটা আমাদের লোকসভা নির্বাচন হলো 2024 সালে, ঠিক আছে। অর্থাৎ রাষ্ট্রপ্রধানেরা কি নির্বাচিত হবেন, অর্থাৎ জনগণেরা ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন, কি তার রাষ্ট্রপ্রধানেরা পদ বংশানুক্রমিক না, অর্থাৎ কি রাজার ছেলেই রাজা হবে তেমন কিন্তু কোনো ব্যাপার কিন্তু নেই, ঠিক আছে। আর কি এই যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে নিয়ন্ত্রণ মুক্ত, এই শব্দটা যে শব্দের অর্থের বিশ্লেষণ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সার্বভৌম শব্দটির অর্থের বিশ্লেষণ। সার্বভৌম কথাটির অর্থ কি বাহ্যিক এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে সর্বপ্রকার নিয়ন্ত্রণ মুক্ত। চলো নেক্সট দেখবো কি আছে আমাদের কোশ্চেন। দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশনগুলি কি কি আছে দেখে নেব। অপশন এ রয়েছে জাপান, অপশন বি জার্মানি, অপশন সি ব্রিটেন, অপশন ডি আমেরিকা। সঠিক উত্তরটি কিন্তু আমরা নেব অপশন ডি, অর্থাৎ আমেরিকা থেকে কিন্তু ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা নামক যে অংশটা বা মুখবন্ধ সেই বিষয়ে ধারণা কিন্তু নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। যেহেতু ভারতীয় সংবিধানের মানে বিভিন্ন দেশের অনুকরণ এবং অনুসরণ করেই কিন্তু ভারতীয় সংবিধান গঠিত হয়েছে, ঠিক তেমনই আর কি যে প্রস্তাবনা নামক যে অংশটি সেই অংশটির ধারণা কিন্তু গৃহীত হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, ঠিক আছে। চলো আর কি নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব পেশ করেন কে, এই কোশ্চেনটি নিয়ে আমি আলোচনা করেছি, তবুও দেখো অপশনগুলি কি আছে। সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, উপরের কোনটি নয়। সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন বি, জওহরলাল নেহরুই কিন্তু উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব বা দি অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন, ঠিক আছে, যেটাই মানে আর কি পরবর্তীতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার রূপ নেয়, ঠিক আছে। তারপরে দেখো উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব এটা সর্বান্তকরণে গৃহীত হয়েছিল কত সালে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অর্থাৎ এই যে জওহরলাল নেহরু যে উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব বা দি অবজেক্টিভ রেজলিউশন পেশ করেছিল গণপরিষদের অধিবেশনে, সেটা কবে গৃহীত হয়েছিল, সর্বান্তকরণে গৃহীত হয়েছিল কবে, ঠিক আছে, সেটা আমরা অপশনগুলি দেখে নেব। কি কি 9 ডিসেম্বর 1946, অর্থাৎ 9 ডিসেম্বর 1946, 13 ডিসেম্বর 1946, আর কি 22 ডিসেম্বর 1946, দেখো সবকটি কিন্তু, আর 22 ডিসেম্বর 1947, কোনটি সঠিক? সঠিক উত্তরটি কিন্তু হবে কি, আমাদের কিন্তু এর ভিতরে সঠিক উত্তর নেব কিন্তু আমরা অপশন ডি বা 22 ডিসেম্বর 1940 সাল। এই দিনই কিন্তু কি হয়, এই যে ডক্টর জওহরলাল নেহরু যে উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব পেশ করে গণপরিষদের অধিবেশনে, সেটা কিন্তু কি হয় সর্বান্তকরণে গৃহীত হয়, বোঝা গেল। আর কি এই যে 9 ডিসেম্বর কি হয়, 9 ডিসেম্বর 1946 সালে কিন্তু গণপরিষদের প্রথম অধিবেশন বা অস্থায়ী অধিবেশন হয়, যে অধিবেশনে ডক্টর সচ্চিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি থাকেন। বহুবার কোশ্চেন আসে যে গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন, সেটা কিন্তু ডক্টর সচ্চিদানন্দ সিনহা। আর কি স্থায়ী সভাপতি যদি বলা হয় তাহলে কিন্তু বলতে হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। আর কি এই যে 13 ডিসেম্বর কিন্তু এই রাজেন্দ্র প্রসাদ কি হয় যে স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হন, বোঝা গেল। আর 22 ডিসেম্বর 1947 সালে কিন্তু এই উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব কি হয় যে সর্বান্তকরণে গৃহীত হয়। তারপর দেখো ধর্মনিরপেক্ষ এই যে শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কত সালে যুক্ত হয়েছে, এবার শুধু সাল জিজ্ঞেস করা হয়েছে। দেখো 1978 সাল, 1947 সাল, 1950 সাল, 1976 সাল। একদম সোজা আমি এটা প্রথমেই তোমাদের আলোচনা করে দিই, আগের কোশ্চেন 1976 সাল বলতে হবে। যদি তোমাদের সংবিধান সংশোধনী জানতে চাই তাহলে কিন্তু বলতে হবে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই শব্দটি ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছে। আর 1978 কি 1978 কিন্তু 44তম সংবিধান সংশোধন হয়েছিল, বোঝা গেল। তারপর চলো নেক্সট দেখবো আমরা কি
প্রজাতান্ত্রিক শব্দটির অর্থ হলো, প্রজাতান্ত্রিক শব্দটির অর্থ কি সেটা আমাদের জানতে হবে। প্রজাতান্ত্রিক শব্দটির অর্থ কি? প্রজাই প্রধান, আর কি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধানের পদ বংশানুক্রমিক নয়, আর কি রাষ্ট্রপ্রধানের পদ বংশানুক্রমিক, আর কি রাষ্ট্র এবং প্রজা উভয়ের সমান। এই যে চারটি অপশন, এর ভিতরে যে প্রজাতান্ত্রিক শব্দটির অর্থ কার সাথে যুক্ত হবে সেটা কিন্তু হবে আমাদের অপশন সি, অর্থাৎ রাষ্ট্রপ্রধানের পদ, সরি এটা হবে আমাদের অপশন বি, রাষ্ট্রপ্রধানের পদ বংশানুক্রমিক নয়। আমাদের পরীক্ষার খাতায় কিন্তু এই রকমই ভুল হয়। কেমন কি? এই যে আমরা এই যে শেষের এই যে নয় শব্দটি কিন্তু দেখি না, আমরা খুব তাড়াতাড়ি যদি করি তখন কিন্তু আমাদের এই যে হয় কোশ্চেনের এখানে না লেখা আছে বা উত্তরের এখানে না লেখা আছে, ঠিক আছে, যেটা আমি আর কি তোমাদের এক্ষুনি আর কি যে মিস্টেক করে আমি আর কি অপশন সি তে দাগ দিয়ে দিয়েছিলাম, ঠিক তোমাদেরও কিন্তু এই ভুলগুলি হবে। সেজন্য তোমরা বলবো এই যে মানে পরীক্ষার খাতায় কোশ্চেনের শেষে না বা নয় ইত্যাদি, আর কি উত্তরের শেষে অর্থাৎ অপশনের শেষে যে না বা নয় বা প্রথমে না ইত্যাদি গুলো কিন্তু তোমরা খুব ভালো করে ফলো করে তারপরে কিন্তু অপশন মার্ক করবে। চলো, তারপরে নিম্নলিখিতদের মধ্যে কোনটি থেকে আমরা জানতে পারি ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? দেখো, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র শব্দটি থেকে বহুবার কোশ্চেন আসে, সেজন্য কিন্তু অনেকগুলি কোশ্চেন রয়েছে। আর এই যে প্রিএমএল থেকে যা যা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমার মনে হয়েছে সেগুলো কিন্তু আমি এই সেশনে রেখেছি। আমি আশা করব তোমরা যদি এই সেশনটি দেখো তোমাদের প্রিএমএল থেকে কোনো কোশ্চেন আর মিস হবে না। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু আমাদের যে কনসেপ্টের ক্লাস রয়েছে সেটাও কিন্তু দেখে নিতে পারো। তাহলে চলো, আর কি কি অপশন আছে দেখবো। যে ডিপিএসপি বা কি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, আর কি অপশন বি মৌলিক অধিকার, অপশন সি প্রস্তাবনা, কোনটি নয়। তাহলে এই যে ধর্মনিরপেক্ষ কি নিম্নলিখিতের মধ্যে কোনটি থেকে আমরা জানতে পারি ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ কোন অংশটা থেকে? এই যে চারটি রয়েছে, এই চারটি তো ভারতীয় সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অংশ। যেমন ডিপিএসপি ধরো কি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, প্রস্তাবনা বা প্রিএমবল রয়েছে, কোনটি নয়। সঠিক উত্তরটি কিন্তু আমরা নেব অপশন সি বা প্রিএমবল। প্রিএমবলে কিন্তু রয়েছে ভারত, বলা রয়েছে ভারত একটি কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আর এই ধর্মনিরপেক্ষ শব্দটি কত সালে যুক্ত হয়? 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। বুঝা গেল? চলো, দেখো এটাই ছিল কিন্তু আমাদের সেশনের আজকের লাস্ট কোশ্চেন। আর ক্লাস শেষ করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ আমাদের চ্যানেলে কিন্তু এক্সাম ওরিয়েন্টেড সমস্ত নোটিফিকেশন এবং খুব গুরুত্বপূর্ণ ক্লাস এবং এমসিকিউ সেশন দেওয়া হয়, সেজন্য বলবো সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের খুবই কাজে আসবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, এবং ততক্ষণ তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।